নমস্কার সবাইকে। আজকে বিশেষ পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। কয়েকদিন আগে ভেনেজুয়েলাতে বড় ধরনের একটা ভূমিকম্প হয়ে গেছে, অনেক লোকের প্রাণও হারিয়েছেন। নর্থ ইস্ট জোনটাও কিন্তু ভূমিকম্প প্রবণ এলাকা। আজকের পডকাস্টে আমাদের সঙ্গে রয়েছেন একজন দক্ষ, অভিজ্ঞ, সুনামধন্য, সুপরিচিত, বিগত ৩৫ বছর ধরে এই ফিল্ডে কাজ করে আসছেন। তাহলে চলুন আর দেরি না করে আন্তরিক শুভেচ্ছা ও সম্মানের সাথে স্বাগত জানাই আমাদের ডক্টর দিগন্ত গোস্বামী স্যারকে, যিনি সিভিল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের প্রফেসর। অসংখ্য ধন্যবাদ মূল্যবান সময়টুকু দেওয়ার জন্য। শিবানী এক্সপ্লোরার পডকাস্টে আপনাকে স্বাগত জানাচ্ছি। আশা করছি দর্শক ও শ্রোতাদের আজকের আমাদের আলোচনার বিষয়টা ভালোই লাগবে। অনেক একদমই স্কিপ করবেন না। একটা গুরুত্বপূর্ণ আলোচনা নিয়ে আমরা বসেছি। ভূমিকম্প হলে কি ধরনের কি পদক্ষেপ নেওয়া যায় বা কি কি করতে লাগে, সবকিছু আজকেই আলোচনার মধ্যে রয়েছে। জানতে চাইবো স্যার, আমাদের নর্থ ইস্টে যেভাবে প্রচন্ড কয়েকদিন পর পর ভূমিকম্পটা হচ্ছে, এর কারণটা কি, বৈজ্ঞানিক কারণটা কি আপনি? প্রথমে আমি শিবানী এক্সপ্লোরারকে ধন্যবাদ জানিয়েছি আমাকে আমন্ত্রণ করার জন্য এই প্রোগ্রামে। আর আর্থকুয়েকটা খুবই একটা গুরুত্বপূর্ণ অ্যাকচুয়ালি সাবজেক্ট। উই শুড ডিসকাস দিস ভেরি ফ্রিকুয়েন্টলি। আর সবার অ্যাকচুয়ালি জানাটা দরকার, কারণ আমরা জানি যে অ্যাকচুয়ালি earthquake does not kill people. আর্থকুয়েকের জন্য অ্যাকচুয়ালি মানুষ কখনো মরে না। দে গেট কিলড বাই দ্য হাউসেস দে বিল্ট। সেই জন্য আমাদের এটা জানা উচিত, আমরা যে ঘর বানাই তো কিভাবে আমরা একটা সেফ ঘর বানাতে পারি, খুবই দরকার। So we'll be discussing all these issues today, and all the audience, আমি জানি they will be benefited by the discussion. আমরা অনেকেই মানে জাস্ট মিস্ত্রির উপর ডিপেন্ড করে কিন্তু অনেকে আমরা ঘর বানাই, অথচ আমরা জানি যে নর্থ ইস্টে ভূমিকম্প প্রবণ এরিয়া। তা সত্ত্বেও ইঞ্জিনিয়ারদের সাথে আলাপ করে তারপর করে নিলে ভালো হয় নাকি, সেটা সম্পর্কে আপনি পুরোটা। সেটাই খুবই ইম্পর্টেন্ট। আমি অ্যাকচুয়ালি দেখেছি মোস্টলি ইন দ্য শ্রীভূমি এরিয়া, শিলচর এরিয়া, আমি অনেক বিল্ডিং দেখেছি। আর বিল্ডিংয়ের কলাম সাইজ, কলাম মানে পোস্টগুলোর সাইজ, মোস্টলি দে ইউজ 9 inch by 9 inch, 230 millimeter by 230 millimeter। একটা আইএস কোড আছে 13920 ডাক্টাইলিটি ডিটেইলিং এর কোড। ওইখানে বলা হয়েছে কি মিনিমাম কলাম ডাইমেনশন ইজ 300 by 300, মানে 12 ইঞ্চি বাই 12 ইঞ্চ হতে লাগে মিনিমাম। ঠিক বিল্ডিং দেখেছি, বিল্ডিং মানে বড় বড় বিল্ডিং, হ্যাঁ 3 story 4 story বিল্ডিং, কিন্তু কলামগুলো একদম ছোট ছোট। আর একটা খুবই ইম্পর্টেন্ট ব্যাপার অ্যাকচুয়ালি আর্থকুয়েক ডিজাইনের জন্য একটা প্রিন্সিপল রয়েছে। তো প্রিন্সিপলটা হচ্ছে কি স্ট্রং কলাম উইক বিম। তো কলমের সাইজ যত, বিমের সাইজ কলম সাইজ থেকে কম হতে লাগে। তো ইন মোস্ট অফ দ্য কেসেস আমি যে বললাম যে 9 inch by 9 inch, 230 by 230 কলম সাইজ, আর বিমের সাইজটা 230 by সে 450 400 লাইক দ্যাট। মানে ইন মোস্ট অফ দ্য কেসেস আমি দেখছি এরকম কি বিমটার সাইজটা বড় কলম থেকে। তো ইন দ্য ইভেন্ট অফ এ ক্যাটাস্ট্রফ, মানে যদি একটা বড় যদি ভূমিকম্প যদি এসে যায় এখানে, আর যদি বিল্ডিং যদি ড্যামেজ হয়ে যায়, প্রথম কি হবে, প্রথম কলম ফেল হবে। আর যদি কলমটা ফেল হয় তাহলে সাতটা একদম পুরা নিচে চলে আসবে। তো মানুষের মানে ইভাকুয়েশনের টাইম থাকবে না, সেই জন্য স্ট্রং কলম উইক বিম। কিন্তু আমি দেখেছি এখানে আর ইভেন শ্রীভূমি অনেক জায়গায় দেখেছি, সো সেই সতর্কতাটা নেই। অ্যান্ড আমি এখানে যে খুব ফ্রিকুয়েন্টলি যে ভূমিকম্প যে হয়েছে, ম্যাগনিটিউড কত, 4.7, 5.2, কিন্তু আমরা এই জায়গায় উই আর এক্সপেক্টিং অ্যান আর্থকুয়েক। ওয়েন উই টক অ্যাবাউট আর্থকুয়েক, তো এই জায়গায় আমরা এক্সপেক্ট করছি 8 and above ম্যাগনিটিউড।
একটা আমি কথা বলে দিই যে ম্যাগনিটিউড যখন বলি আমরা, সাপোজ একটা আছে ম্যাগনিটিউড 4 আর একটা 5, এক ইউনিটের ডিফারেন্সে 30 টাইমস মোর এনার্জি গেটস রিলিজড, 30 টাইমস। 30 times আর যা অ্যামপ্লিটিউড ভাইব্রেশন যত হবে 10 টাইমস মোর অ্যাকচুয়ালি। more, আচ্ছা 4 to 5 10 times more vibration, 30 times more energy release, 5 to 6 again 30 times, মানে 4 থেকে 6 যদি হয়, 4 ম্যাগনিটিউড আর 6 ম্যাগনিটিউডের মধ্যে 900 টাইমস এনার্জি রিলিজ বেশি হয়। এম্পেরিক্যালি আমি একটা বলে দে, দর্শকরা আন্দাজ করতে পারবে। আমরা যদি 2 ম্যাগনিটিউডের একটা যদি আর্থকুয়েক বলি, ইট ইজ ইকুইভ্যালেন্ট টু 20 কেজি অফ ডাইনামাইট। ডাইনামাইট তো আপনি জানেন, ব্লাস্টিং এর জন্য ডাইনামাইট, ওকে, 20 কেজি ডাইনামাইটের ইকুইভ্যালেন্ট। এটা ব্লাস্ট হলে যত ইয়ে হবে, ইম্প্যাক্ট হবে 2 ম্যাগনিটিউডের। আর যদি 7 ম্যাগনিটিউড আমরা যদি একটা আর্থকুয়েক নেই, তাহলে ওইটা ইকুইভ্যালেন্ট 2 বিলিয়ন কেজিস অফ ডাইনামাইটস। 2 বিলিয়ন, 1000 মিলিয়ন, 1 মিলিয়ন ইজ 10 লাখ, 10 lakh 1 million is 1000 of million, 1 billion is 1000 billion. So devastating. So 8, we are expecting an earthquake of 8 and above. Already আমরা এই অঞ্চলে আর্থকুয়েক হয়ে গেছে 8 above, 1897 and 1950। 7 তো অনেক আছে। So আমি আপনাকে দেখিয়ে দেব। 1950 তে তো অনেক বড়, অনেক বড়। 8.6 সামথিং মিটার, 8.5, হ্যাঁ, 1897 8.7 ওই রকম। 4000 এর উপরে লোক। ওই সময় তো বড় বড় তখন তো বিল্ডিং ছিল বিল্ডিং না। ছিল না, আসাম টাইপ হ্যাঁ। ঘর ছিল, কিন্তু বর্তমানে যে এত এত মানে এক ঘন ঘন বিল্ডিং হচ্ছে, হ্যাঁ। তাও সাইজ গুলাও ঠিক না। আর ভাইব্রেশনটা ইমাজিন করতে হবে, একটা হ্যাঁ। যদি বোল্ডার যদি গ্রাউন্ডে ছিল, হ্যাঁ তাহলে 1.5 ফুট 2 ফুট ভাইব্রেশনের জন্য গ্রাউন্ড থেকে উপরে চলে আসে ডিউরিং আর্থকুয়েক। আচ্ছা এইরকম ভাইব্রেশন। তো আমি দর্শককে এইটাই বলতে চাই কি, ইউ বিল্ড হাউসেস, আর বিল্ডিং কনস্ট্রাকশনটা লাইফে তো অনেকবার হয় না। একবারে You save all the money to build a house in your lifetime. You build once. So if that building kills those people, pathetic. এটা কখনো হতে লাগে না। আর সেই জন্য দর্শকরা একটু ইয়ে হতে হবে। আমাদের সারা জীবনের Yes. পুঁজি Exactly, ঘরে থাকার exactly. জন্যই আমরা Exactly. ব্যবহার করি, কিন্তু Exactly. ঘরটার পিলারটাই যদি মজবুত না হয়, রাইট। তো বিপদ তো একদম অনিবার্য। আমরা নেক্সট কোয়েশ্চনে যাই এবার। আমরা জানতে চাইবো মানে ফ্রিকোয়েন্টলি যে হচ্ছে এর কারণটা কি? ফ্রিকোয়েন্টলি তাতে একটু জোর কম দিব। আচ্ছা মানে কেন ভূমিকম্প হয়, আচ্ছা। প্রথমে এটা সবই জানা তো দরকার। কিন্তু আমার আনসারটা একটু লং হবে, হ্যাঁ, তো কিছু আমাকে টাইম দেন। একদম এটার একদম, জন্য। দর্শকরা কিন্তু একদম স্কিপ করবেন না। অনেক মূল্যবান তথ্য আজকে উঠে আসছে আমাদের এই আলোচনায়, অবশ্যই সাথে থাকবেন। আমি একটা ইয়ে বলতে চাই। সো আপনারা সবাই তো সসপ্যানে তো জল তো গরম জল করছেন। গরম করা, তো প্রথম সসপ্যানটা আমরা গ্যাস স্টোভের উপরে রাখলাম, হ্যাঁ জল আছে ওইখানে, হুম, তো গ্যাস স্টোভটা অন করলাম। তো তখন পর্যন্ত জলটা কিন্তু স্টেবল। step, গ্র্যাজুয়ালি যখন হিট হচ্ছে, সো ইউ ক্যান সি কারেন্ট। হুম, যখন ওয়াটারটা বয়েল হবে, লট অফ কারেন্ট ইজ দেয়ার ইন দ্য ওয়াটার। তো সেটা কেন হয়, মানে বিজ্ঞানসম্মত কারণ এইটাই যে যখন একটা মিডিয়াম গরম হয়ে যায়, তো এটা ডেন্সিটি কম হয়ে যায়। আচ্ছা আর ডেন্সিটি যখন কম হবে, ও বাকি ওয়াটারের মানে কোল্ড ওয়াটারের ডেন্সিটিটা বেশি, হট ওয়াটারের ডেন্সিটিটা কম। কম, তাহলে কি হট ওয়াটারটা উপরে চলে আসে। গ্যাস স্টোভের বার্নারের এক্স্যাক্টলি কন্ট্যাক্টে যোনটা জল রয়েছে, ওকে, এটা হট হয়ে গিয়েছে, তো এটা লাইট হয়ে উপর দিকে চলে আসবে। আর সেই জায়গাটা ও কুল ওয়াটার উইল টেক প্লেস, ইট উইল অকুপাই। ওকে, সো সেই জন্য ওয়াটারে একটা কনভেক্টিভ কারেন্ট এরকম একটা সৃষ্টি হয়। আচ্ছা সেকেন্ডলি আর একটা আমি কথা বলবো, যখন দুধ, আপনারা ভালো কোয়ালিটির দুধ যখন গরম করেন, ও তারপরে যখন ঠান্ডা হয়ে যায়,
উপরে একটা ক্রাস্ট একটা ফর্ম হয় শর, যেটা খুব ভালো কোয়ালিটি হয়, এটা মানে অনেক ঠিক thickness-টা মানে অনেক ঠিক বেশি, হ্যাঁ। ক্রাস্ট ফর্মেশন হয়। হুম। তো ক্রাস্টটা ঠান্ডা হয়ে যায়, আর ভিতর দিকে কিন্তু দুধটা গরম অনেক সময় থাকে এই গরম। থাকে। আচ্ছা, এই দুইটা যে আমি কথা আমি বললাম কি, একটা জলের যখন গরম হয় নিচের থেকে তো কনভেকটিভ কারেন্ট একটা হয়, আর দুধে গরম হওয়ার পর যখন ঠান্ডা হয় একটা ক্রাস্ট ফর্মেশন হয়। সো আমরা আর্টের কথা বলি এখন। আর্ট যখন ফর্ম হয়েছিল মানে ইনিশিয়ালি ইট ওয়াজ এ মোল্টেন মাস, গরম পুরো মোল্টেন মাস একটা ছিল। গ্র্যাজুয়ালি এটা কুল ডাউন হয়েছে। তো যখন এটা কুল ডাউন হবে সারফেসে একটা ক্রাস্ট ফর্ম হবে। সো সেই ক্রাস্টটা অ্যাকচুয়ালি আমাদের রক বেড। ভিতরটা কিন্তু এখনো গরম, আর গরম মানে যখন সেন্টারের দিকে যাবেন আপনি, তাহলে টেম্পারেচারটা এখনো অনেক বেশি। সো এইখানে সেন্টারে টেম্পারেচারটা হাইয়েস্ট, আর সারফেসের দিকে টেম্পারেচারটা কম। সো আর্থের ভিতরে কনভেকটিভ কারেন্ট কন্টিনিউয়াস, এটা কন্টিনিউয়াস প্রসেস। কনভেকটিভ কারেন্ট যেভাবে জলটা গরম করার সময় যেভাবে কনভেকটিভ কারেন্ট ছিল, তো এই এখনো ভিতর দিক মোল্টেন, আমরা ম্যাগমা বলি। ম্যাগমা যখন আগ্নেয়গিরি বিচ্ছুরণ হয় এটা লাভা বলি, যখন সারফেসে আসার পর এটা লাভা হয়ে যায়। তো এখনো ভিতরে একদম মোল্টেন মাস ম্যাগমা আছে, আর ম্যাগমাস আর কন্টিনিউয়াসলি মুভিং। তার উপরে এই ক্রাস্টটা যেমন ফ্লোট করছে, আর যখন এটা মানে ঠান্ডা হয়ে গেছে ক্রাস্টটা, তো বিকজ অফ মেনি এজেন্সিস তো এটা টুকরা টুকরা হয়ে গেছে। আচ্ছা, so major we call those tukraj pieces of the crust as continental plates. So those plates are actually floating on molten magma. আচ্ছা, ভিতরে কন্টিনিউয়াস মুভমেন্ট হয়েছে। তো এই প্লেট গুলোরও কন্টিনিউয়াস মুভমেন্ট হয়েছে। তো ইন্ডিয়ার আমরা যদি ইন্ডিয়ার কথা যদি করি, ইন্ডিয়ান প্লেট একটা আছে আর ইউরেশিয়ান প্লেট। তো ইন্ডিয়ান প্লেট ইউরেশিয়ান প্লেটের ভিতর দিকে যাচ্ছে এরকম। আচ্ছা, তো নর্থ ইস্ট মায়ানমার সাইডটা 55 মিলিমিটার পার ইয়ার, মানে মোটামুটি 2 ইঞ্চ পার ইয়ার ভিতর দিকে চলে যাচ্ছে। আর ভুজ রাজস্থান ওইদিকে 44 কিলোমিটার। তো নর্থ ইস্টটা অ্যাকচুয়ালি বেশি স্পিডে হ্যাঁ ভিতরে চলে যাচ্ছে। এখন যখন দুইটা বাউন্ডারি আমাদের মানে হোল আর্থে অনেক প্লেস আছে, মেজর প্লেটস, মাইনর প্লেটস। কয়েকদিন আগে ভেনিজুয়েলা আপনি বললেন, তো ভেনিজুয়েলার সাউথ আমেরিকান প্লেট আর ওইখানে একটা বাউন্ডারি রয়েছে। তো এই প্লেটের বাউন্ডারি আর দ্য সোর্সেস অফ আর্থকুইক। তো আমাদের নর্থ ইস্টটা ইউরেশিয়ান প্লেটের ভিতরে, এটা আমরা অ্যাকচুয়ালি সাবডাকশন বলি। তো সাবডাকশন ইজ এ কন্টিনিউয়াস প্রসেস, ভিতরে চলে যাচ্ছে। সেই জন্য অ্যাকচুয়ালি হিমালয়াটা ফর্ম হয়েছে, বিকজ অফ দিস অ্যাট দ্য ইন্টারফেস। সো ভিতরে আর্থের ভিতরে তো কন্টিনিউয়াস মুভমেন্ট রয়েছে ম্যাগমার, আর প্লেটস আর কন্টিনিউয়াসলি মুভিং। তো যখন স্লিপ করে যায়, স্লিপ করে গেলে এনার্জিটা রিলিজ হয়। এনার্জি রিলিজ ইজ অ্যাকচুয়ালি আর্থকুইক। আর যদি স্লিপ যদি হচ্ছে না, তাহলে এনার্জিটা বিল্ড আপ হয়ে থাকবে, বিল্ড আপ হয়ে আছে। সো সাডেনলি ইট উইল স্লিপ, স্লিপ হওয়ার সঙ্গে সঙ্গে আবার এনার্জি রিলিজ, মানে এটা আর্থকুইক। আচ্ছা, তো কন্টিনিউয়াসলি আর্থকুইক হচ্ছে মানে অ্যাকচুয়ালি এই যে প্লেটগুলো যে টুকরা টুকরা যে হয়েছে, তো আমাদের ইন্ডিয়ান প্লেটেও অ্যাকচুয়ালি অনেক ক্র্যাকস আছে, আমরা এটা ফল্ট বলি। সো অনেক ফল্ট রয়েছে। তো ফল্টস আর অ্যাকচুয়ালি সোর্সেস অফ আর্থকুইক। তো এই সবগুলো ফল্টেই মানে এই আর্থকুইক দিতে পারে অ্যাকচুয়ালি। তো কখনো আপনি শুনবেন এই মণিপুরটা হ্যাঁ এপিসেন্টার ছিল, কখন শুনবেন তেজপুর, কখন শুনবেন দাউকি ফল্ট। সো অনেক ফল্ট রয়েছে। সো ফ্রম এনি ওয়ান অফ দ্য ফলস ইউ ক্যান হ্যাভ আর্থকুইক। তো when there is slip of these faults, basically we have earthquake. আর এখানে আমি একটা কথা বলতে চাই, if we do not have earthquake, that is not a very good sign. কারণ আমাদের মুভমেন্ট হচ্ছে না, কিন্তু স্ট্রেস বিল্ড আপ হয়, কন্টিনিউয়াস প্রসেস। তো if after a very long time it slips, more energy will get released.
if continuously there is some sleep, continuously stress release হয়েছে তো দ্যাট ওয়ে যদি ফ্রিকুয়েন্টলি যদি আর্থকুয়েক হয়ে থাকে, এনার্জি রিলিজ ইজ কন্টিনিউয়াস, দ্যাট ইজ গুড because energy is getting released. But we have to understand one thing. We are expecting an earthquake of 8 and above magnitude in this area. So it is said that major earthquake means 7 and above. Major earthquake return period approximately 50 years. আচ্ছা, We had an earthquake in 1897, approximately 1900. We had an earthquake in 1950. So after 53 years, two major earthquake. So people were expecting a major earthquake in 2000. 2000 crossway. 2000 cross হয়ে এখন 2027 26 হ্যাঁ। তো অনেক স্ট্রেস বিল্ড আপ হয়েছে মিন টাইম। তো we have to expect one major earthquake that will strike this. We should be prepared for that. আমরা যদি এটা বোঝার পরেও যদি আমরা যদি বন্ধ keep our eyes closed, okay, nothing will happen to us. That is sheer foolishness. So এটা খুবই important. At least whatever structures we build, it should be built properly. আমরা এটা ভাবতে লাগে না কি না আর্থকুয়েক হবে না, আর এখন তো হচ্ছে 4-5 ম্যাগনিটিউড তো আর্থকুয়েক হচ্ছে। এই আর্থকুয়েকে তো কিছু এই আর্থকুয়েকে তো কিছু হবে না, তো আমাদের বাড়ির কিছু হবে না, সেটা না। উই আর এক্সপেক্টিং এ মেজর আর্থকুয়েক। আমি বললাম 5 থেকে 6 30 টাইমস লার্জার ম্যাগনিটিউড, 6 থেকে 7 30 টাইমস, মানে 5 থেকে 7 ইজ 900 টাইমস। উই আর এক্সপেক্টিং 8 and above. তো যখন ওই রকম আর্থকুয়েক আসে, it will be devastating. People will not be able to stand, they will have to lie down. সেই রকম ভাইব্রেশন আসবে। সো একটা কথা আমরা ক্লিয়ার বুঝতেই পারলাম, আমরা আমাদের সম্পদ যতটুকু আমরা ঘরে থাকার জন্যই আমরা ঘর বানাই, ঘরটা যাতে প্রপারলি একদম ইঞ্জিনিয়ারদের মতে হয় সেটাই আমরা সবাই সতর্ক থাকবো যেন ঠিকঠাক হয়। অসংখ্য ধন্যবাদ, এত সুন্দর একটা মূল্যবান তথ্য আমরা জানলাম। এবারে আমরা নেক্সট কোয়েশ্চনে যাব। এবারে আমাদের প্রশ্নটা হচ্ছে, যারা তো ঘর বানিয়ে নিয়েছেন, মডিফাই হবে আশা করি, আর যারা নতুন করে বানাচ্ছেন ওদের কি করা উচিত? কি ধরনের ঘর বানানোর পর ওরা মানে ইয়েতে থাকবেন, সুরক্ষিত থাকবেন? প্রথম, those who are going to build their own house now, তো actually first step is soil testing. মানে when we just put our steps, আমরা দেখে নিই যে জমিটা কি রকম। যদি অনেক কাদা আছে তাহলে we don't put our foot there. তো লাইক দ্যাট যখন আমরা আমাদের নিজের বিল্ডিং বানাচ্ছি, সয়েলটা টেস্ট করে নেওয়াটা খুবই দরকার, and that is the most neglected part. কারণ অনেকে বলে যে সয়েল টেস্টিং এর দরকার নেই, হ্যাঁ, কিন্তু সয়েল টেস্টিং ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তো বিয়ারিং ক্যাপাসিটি ওইগুলো তো আছে, কিভাবে ফাউন্ডেশনের দরকার ওইগুলো সবকিছু তো আসবে। কিন্তু ডিউরিং আর্থকুয়েক সামটাইমস সয়েল মে বিহেভ এজ এ লিকুইড। আচ্ছা, এটাকে, এই ফেনোমেননটাকে লিকুইফ্যাকশন বলে। 1995-এ জাপানের নিগাতা আর্থকুয়েকে অনেক বিল্ডিংগুলো একদম ঠিক আছে, কিছু প্রবলেম নেই, খালি অনেকগুলো বিল্ডিং টিল্ট হয়ে গেছে এরকম, কারণ ফাউন্ডেশন সয়েলটা লিকুইফাই হয়ে গেছে। লিকুইড মানে কি, লিকুইডের স্ট্রেংথ থাকে না অ্যাকচুয়ালি। তো সয়েলেরও আন্ডার সার্টেন সার্কামস্ট্যান্সেস, নট অল সয়েল, সাম অফ দ্য সয়েলস, এক বিশেষ ধরনের সয়েল অ্যাকচুয়ালি লিকুইফাই হয়ে যেতে পারে। সিল্টি সয়েল, ফাইন স্যান্ডি সয়েল, ওয়াটার টেবলটা মানে খুব শ্যালো, ওইগুলো জায়গায় লিকুইফাই হতে পারে। তো সয়েল টেস্টিং করে নেওয়াটা ফার্স্ট স্টেপ। সয়েল টেস্টিং এর পরে প্রপার ডিজাইন আমি দেখেছি এইখানে অনেক যারা কোয়ালিফাইড না অ্যাকচুয়ালি বিল্ডিং এর, দে অলসো প্রোভাইড ড্রয়িংস,
এক জায়গা থেকে ড্রয়িং নিয়ে আসলো আর বাস এইটা আপনার ড্রয়িং, ওরা পয়সাও অনেক বেশি নিয়ে না। তো ওনার ভাবে কি হ্যাঁ আমার কম পয়সাতে হয়ে গেছে, সেটাই ভালো, কিন্তু দ্যাট ইজ ডেঞ্জারাস। সো ওয়ান শুড এমপ্লয় আ গুড ইঞ্জিনিয়ার। নট অল ইঞ্জিনিয়ার্স আর কোয়ালিফাইড ফর বিল্ডিং ডিজাইন। সো ওনাদেরকে এটা দেখে নিতে হবে কি কোয়ালিফাইড ইঞ্জিনিয়ার হয় কিনা, অ্যাটলিস্ট আর্থকুইক স্ট্রাকচারাল ডিজাইন করার ক্যাপাসিটি ওর আছে কিনা। ফার্স্ট থিং, যখন ডিজাইনটা হয়ে গেছে, ড্রয়িং, প্রপার ড্রয়িং থাকতে লাগে। আর ড্রয়িংয়ে রেসপন্সিবিলিটি নিতে হবে। আমি যদি ডিজাইন করছি আমাকে রেসপন্সিবিলিটি নিতে হবে, পরে যদি কিছু হয় আমার রেসপন্সিবিলিটি। সো প্রপার সিল অ্যান্ড সিগনেচার শুড বি দেয়ার। তো ভুজ আর্টকুইকের পরে অনেক বিল্ডার, অনেক ডিজাইনারকে জেল দেওয়া হয়েছে। তো ইফ দে আর নট ডুইং দেয়ার ওয়ার্ক প্রপারলি, দে শুড বি জেল। তো আমি যে একটা ড্রয়িং নিয়েছি, আপনার থেকে পয়সা নিয়েছি, আমার সিল নেই, সিগনেচার নেই, পরে যদি কিছু একটা হয় আমি বলবো কি না আমার তো কিছু নেই, এরকম হবে না। তো ওনার শুড বি অ্যাওয়্যার, দে হ্যাভ টু ফার্স্ট হায়ার আ প্রপার ইঞ্জিনিয়ার। ইঞ্জিনিয়ার উইল প্রোভাইড দ্য ড্রয়িং। ড্রয়িং এ না, ব্যাকগ্রাউন্ডে তো ডিজাইন করতে হবে, প্রপার ডিজাইন করে ড্রয়িং প্রোভাইড করবে, ড্রয়িং এর উপরে সিল অ্যান্ড সিগনেচার প্রপারলি রাখতে হবে। আর অনেক ডেভেলপমেন্ট অথরিটিতে অ্যাকচুয়ালি কোয়ালিফাইড রেজিস্টার্ড পার্সোনাল, টেকনিক্যাল পার্সোনাল, আরটিপি বলে এটা। সো আরটিপি অ্যাকচুয়ালি থাকে, সো সবাই কোয়ালিফাইড হয় না এটা। তো রেজিস্টার্ড টেকনিক্যাল পার্সোনাল নিয়ে এটা ডিজাইন করলে ভালো। আচ্ছা, ডিজাইনটা তো হয়ে গেল, ড্রয়িংটা তো হয়ে গেল, নেক্সট স্টেপ ইজ এক্সিকিউশন। এখন ফিল্ডে গিয়ে যদি মিস্ত্রি যদি ভালো করে কাজটা করছে না, অনেক সময় আমি দেখেছি, আর আমার মানে লং এক্সপিরিয়েন্স এটা, কি মিস্ত্রিরা বলে কি এই ড্রয়িং এ তো আপনার তো অনেক স্টিল দিয়ে দিয়েছে, এটা তো 10 তলা বিল্ডিং হয়ে যাবে, মিস্ত্রি ইঞ্জিনিয়ার। হ্যাঁ হ্যাঁ। তো ওনার শুড নেভার বিলিভ অন দ্য মিস্ট্রিজ। কোয়ালিফাইড ইঞ্জিনিয়ার আছে, তো কোয়ালিফাইড ইঞ্জিনিয়ার যা দিয়েছে সেটা ইমপ্লিমেন্ট হতে লাগে। সো আমি একটা পরে একটা ডিসকাশন রাখবো এক্স্যাক্টলি কিভাবে ডিটেইলিং গুলো করতে লাগে। আজকে হলে অনেক টাইম লেগে যাবে, কিন্তু মানে মিশন ট্রেনিং করছি, মিস্ত্রিরা কিভাবে অ্যাকচুয়ালি কাজটা করতে লাগে, সো ওই ট্রেনিং এর দরকার। কিন্তু ওনারকে, ইঞ্জিনিয়ারকে বিশ্বাস করতে হবে, আর ড্রয়িং ফলো করে কাজ হয়েছে কি না, দরকার হলে আর একজন সুপারভাইজার রাখতে হবে। সো খালি বিল্ডিংটা যাতে প্রপারলি অ্যাজ পার ড্রয়িং কনস্ট্রাকশন হয়, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আর ওইখানে ম্যাটেরিয়াল কোয়ালিটি অনেক কিছু জিনিস আসবে, হ্যাঁ অনেক কিছু আমরা পরে ডিটেইলে এটা ডিসকাস করে নিই। আমরা লক্ষ লক্ষ টাকা খরচ করছি আমাদের ঘরে থাকবো বলে, ঘরটা সুন্দর করে বানাবো। তো স্যার যেটা বললেন, অবশ্যই আপনারা যারা এখন নতুন কনস্ট্রাকশনে আছেন বা আগামীতে ভাবছেন আপনারা এরকম ঘর বানাবেন, অবশ্যই আপনাদের জন্য অনেক উপকার হবে আশা করছি। তো এবারে আমরা নেক্সট কোয়েশ্চনে যাব। যারা বানিয়ে নিয়েছেন ঘর, প্রপারলি হয়নি, কিভাবে মডিফাই করা যায়, এটা স্যারের থেকে আমরা শুনবো। খুবই এটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। প্রথমে এটা একটু অ্যানালাইসিস করে দেখে নেওয়াটা দরকার কি এটা সেফ কি আনসেফ। আচ্ছা, তো সেটা করা যায়। তো অ্যানালাইসিস করে যদি দেখা যাচ্ছে কি এটা সেফ না, তাহলে একটা আছে রেট্রোফিটিং। আজকাল তো অনেকের নি পেইনটা কমন না, তো যখন নি পেইন হচ্ছে, সাপোজ ইউ ওয়ান্ট টু লিফট সামথিং, হোয়াট ইজ ডক্টরস অ্যাডভাইস কি একটা নি ক্যাপ, একটা নি র্যাপার, এরকম একটা নিয়ে নিতে বলে। তো যখন এটা একটা বাইন্ডিং আছে, ইউ গেট স্ট্রেংথ। তো এরকম ভাবে সাপোজ একটা কলমের স্ট্রেংথ কম, তো উই ক্যান গো ফর র্যাপিং। আচ্ছা, এফআরপি আছে, আর অনেক টেকনিক আছে। তো উই ক্যান গো ফর কলম জ্যাকেটিং, বিম জ্যাকেটিং। সো এফআরপি তো অনেক অ্যাকচুয়ালি টেকনিক আছে। তো এই টেকনিকগুলো ফলো করে রেকটিফিকেশন করা যায়। যদি আগে যদি সেফ ছিল না, তাহলে উইদাউট ডিসমেন্টলিং উই ক্যান গো ফর রেট্রোফিটিং। রেট্রোফিটিং মানে এটা এখন ফিট হয়ে যাবে।
একটা আমি বলতে চাই অ্যাকচুয়ালি when we design for earthquake তো মেইন আমাদের প্রিন্সিপাল হয়েছে কি একটা যদি মেজর আর্থকুয়েক এসে যায় মেজর মানে ইট মে বি 9 and above also 9 and above. already that is recorded devastating nothing will stand in that case কিন্তু একটা মেজর আর্থকুয়েক হলেও there should not be any loss of life. People should get sufficient time to evacuate the building. আমরা এটা আর্থকুয়েক রেজিস্ট্যান্ট বানাচ্ছি না, তো ড্যামেজ তো হতে পারে। আর এটা যদি আর্থকুয়েক মানে আর্থকুয়েক প্রুফ যদি বানাতে হয় তাহলে অনেক খরচা হবে, তো লাইফ টাইমের আমাদের ক্যাপাসিটি থাকবে না এটা। তো সেরকম তো বানাতে মানে পসিবল হবে না। হ্যাঁ, তো আইএস কোড হ্যাজ গিভেন এ জেনারেল মেথড, ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড কোড, কিভাবে ডিজাইন করতে লাগে, হাউ পিপল উইল রিমেন সেফ। পিপলের মানে মানুষের সেফটিটাই মেইন। তো এইটা ফলো করলে অ্যাটলিস্ট মানুষ সেফ থাকতে পারবে। তো একটা কথা স্যার বারবার বলছেন, এখানের বরাক ভ্যালিতে উনি যে দেখছেন ঘর বা বিল্ডিং গুলা, মানে ওনার কিরকম একটা লাগছে। এটা বলার কারণটা হচ্ছে উনি কিন্তু গুয়াহাটির কটন কলেজের উনার পড়াশোনা, তারপর আসাম ইঞ্জিনিয়ারিং কলেজের উনার বিটেক কমপ্লিট করলেন, তারপর আইআইটি রুড়কি থেকে উনি পিএইচডি করলেন। আসাম ইঞ্জিনিয়ারিং কলেজের প্রফেসর ছিলেন এত বছর। বিগত 3-4 বছর হলো উনি বরাক ভ্যালি ইঞ্জিনিয়ারিং কলেজের প্রিন্সিপাল হিসেবে এসছেন। তো এর জন্যই বরাক ভ্যালিটা উনি একদম সামনে থেকে দেখছেন বা ঘর বাড়িগুলা দেখছেন, এর জন্যই উনি বারবার বলছেন এখানের বিল্ডিং গুলা। সেটা সম্পর্কে এই প্রবলেমটা ছিল গুয়াহাটিতেও। আমি যখন প্রথম প্র্যাকটিস শুরু করেছি, মানে অলমোস্ট 35 years ব্যাক, তো তখন এই প্রবলেমটা ছিল, মানে পিপল ওয়ার নট ভেরি অ্যাওয়্যার। দে কনসাল্টেড উইথ মিস্ট্রিজ, ইঞ্জিনিয়ার নিতে চায় না কারণ পয়সা বেশি লাগে। হ্যাঁ, আর মানে ইঞ্জিনিয়ারকে পয়সা দিতে লাগবে এইটা না, একটা কনসেপশন রয়েছে কি ইঞ্জিনিয়ার যদি হায়ার করা যায় তাহলে আমার অনেক খরচা হবে, মিস্ত্রি নিলে মিস্ত্রি একদম ইকোনমিক্যালি বানায় হয়ে যাবে, মিস্ত্রি তো করবে ঘরের কাজ। তো এই প্রবলেমটা ছিল, কিন্তু এখন অনেক ঠিক হয়ে গেছে। এইটা গুয়াহাটিতে তো এখন অনেক ফ্ল্যাট, অনেক কনস্ট্রাকশন, সো বিল্ডার্স আর নাও কোয়াইট অ্যাওয়্যার। তো দে আর অলসো ডুইং বিজনেস। তো নাও দে আন্ডারস্ট্যান্ড কি আমরা বিজনেস করেছি, বিজনেসের পর জেলে যাবার আমাদের দরকার, এই সিচুয়েশনটা আসতে লাগে না, ফেস করতে যেন না লাগে। হ্যাঁ, they are quite aware. So they never compromise with the drawing given by the engineers. So before the earthquake strikes us, we should be aware. যা কিছু করা দরকার সেটা করলে ঠিক থাকে। আচ্ছা, একটা প্রশ্ন আমার মনে আসছে, মানে ভূমিকম্প হলে পর মানে আমরা তাড়াহুড়ো করে তো বেরিয়ে যাই ঘর থেকে, তো এই জিনিসটা কি করলে ভালো হবে আপনার মতে? মানে কি, মানে অ্যাকচুয়ালি সবাইকে এইটা ঠিক মানে ডিসাইড করে রাখা দরকার কি যদি আর্থকুয়েক আসে আমি কি করব, ফার্স্ট কি করা আমাদের উচিত। সাপোজ আপনি একটা 5 story 5th ফ্লোরে আছেন, আর্থকুয়েক আসার সময় আপনি একদম স্টেয়ার কেসে পুরা রান করে চলে আসছে, অনেক অ্যাক্সিডেন্ট অ্যাকচুয়ালি এইটার জন্য। তো আপনাকে এটা ডিসাইড করে নিতে হবে হুইচ প্লেস আই শুড বি দেয়ার। এটা ডিসাইড করে নিলে তাহলে ইউ গো টু দ্যাট প্লেস। Suppose you have terrace, 5th floor, suppose 6th floor e terrace ase, you go to the terrace. Don't run, don't panic. আর অনেক বিল্ডিং ও অ্যাকচুয়ালি বিল্ডিং এ বিমের নিচে কি থাকা, আমরা মানে অনেকে বলে যে বিমের নিচে থাকলে কিছুটা একটা এটা কি বলবেন? হ্যাঁ, কর্নার অ্যাকচুয়ালি উইন্ডোর পাশে থাকতে লাগে। আচ্ছা, উইন্ডোর পাশে মানে এইটাই কথা। যদি কোনো এক কারণ যদি একদম ডিভাস্টেটিভ, যদি একদম বিল্ডিংটা ফেল হয়ে গেছে, রেস্কিউ করতে হয়েছে, তাহলে ফর দ্য রেস্কিউ পিপল ইট ইজ ইজি টু রেস্কিউ। ইফ ইউ আর এট দ্য সেন্টার, পুরা ডেব্রিজ, হ্যাঁ, তাহলে বের করাটা মুশকিল হয়ে যায়। তো গাইডলাইন আমি একটা কথা বলতে চাই, অ্যাকচুয়ালি হসপিটালস আর ভেরি ইম্পর্টেন্ট বিল্ডিংস অ্যান্ড স্কুলস আর ভেরি ইম্পর্টেন্ট, স্কুলস কলেজেস। স্কুল একটা যদি ডিস্ট্রয় হয়ে যায় তাহলে উই লুজ ওয়ান জেনারেশন।
কারণ ডিজাইনের সময় আমরা ইম্পর্টেন্স ইম্পর্টেন্স ফ্যাক্টর একটা থাকে, আচ্ছা তো ওইখানে মানে একটু হায়ার ডিজাইন হয়। সো প্রপারলি ডিজাইন করতে লাগে, আইএস কোড আছে, প্রপার মেথডস আমাদের কাছে আছে, উই হ্যাভ দ্য প্রপার টুলস, বাট উই আর নট ইউজিং দ্যাট, উই আর অ্যালাউইং বিল্ডিং টু কিল আস, সো দ্যাট ইজ ফুলিশনেস। তো আপনাদের কেমন লাগলো এই ভিডিওটা? একটা নতুন ধরনের ভিডিও নিয়ে আসলাম আমি আপনাদের সবার সাথে, সেটা শেয়ার করলাম। যদি আপনাদের কোনো কিছু জানার থাকে স্পেসিফিক্যালি, যেমন সয়েল টেস্টিং কিভাবে করতে হয় বা কিভাবে, অবশ্যই আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন। আর ডিটেইল যদি আপনাদের কিছু লাগে, আমরা পার্ট হিসেবে স্যারকে আবারও আমন্ত্রণ জানাবো আমাদের শিবানী এক্সপ্লোরার পডকাস্টে। অসংখ্য ধন্যবাদ স্যারকে, এত সুন্দর করে আমাদের সবাইকে, আমাদের দর্শক শ্রোতাদেরকে অনেক কিছু জানলাম আমরা, আপনার থেকে অনেক কিছু আমরা শিখলাম। আমরা ভবিষ্যতে এইভাবে করার চেষ্টা করব। তো আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবেন। যারা যারা এই চ্যানেলের নতুন ভিউয়ার্স, প্লিজ একটু লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করবেন, যাতে এই ধরনের আরো অনেক ভিডিও আপনারা প্রতিনিয়ত ঘরে বসে পেয়ে যাবেন। আমি বলবো আজকে তো টাইমটা লিমিটেড ছিল, কেন কি এত লম্বা ভিডিও সবাই দেখতে চায় না, আমরা পার্ট অনেক ব্রড অ্যাকচুয়ালি টপিকটা, তো উই জাস্ট মেড ইট ভেরি কনসাইজ। অনেক অ্যাসপেক্ট আছে অ্যাকচুয়ালি when we talk about safe buildings, it starts from planning, তারপর আমি সয়েল টেস্টিং এর সয়েলের কথা রয়েছে, তারপর এক্সিকিউশনের কথা রয়েছে, ম্যাটেরিয়াল কোয়ালিটিজ এর কথা রয়েছে, তো অনেক অ্যাসপেক্ট আছে অ্যাকচুয়ালি ভালো একটা বিল্ডিং করার জন্য। তো if people are interested, we can sit in a next episode and you can put your comment if you want more such discussions. So our concern is that people should always remain safe. That is our concern, because we do not want that your life saving in terms of construction of a building is ultimately killing you. আমরা কখনো এটা চাই না। আর এরকম ডিসকাশন যদি আপনারা চাই তাহলে আবার বলুন, কমেন্ট করুন। আপনারা কমেন্ট করলে আমরা নেক্সট এপিসোডে আবার আসবো ফিরে। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের অনুষ্ঠানটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ফিরছি আরো একটা ছোট্ট ভিডিও নিয়ে আপনাদের সামনে এসে আবারও হাজির হচ্ছি।